আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিএনপির নাশকতামূলক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না, দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি আওয়ামী লীগের। বাসে নিজেরাই আগুন লাগিয়ে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। করোনায় দেশে একদিনে আরো 19 জনের মৃত্যু, মসজিদে সঠিকভাবে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এবং করোনা পরবর্তীকালে মাঠে ফিরল ফুটবল, আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেপালকে হারালো বাংলাদেশ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিএনপির নাশকতামূলক কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণকে সাথে নিয়ে এ ধরনের কর্মকাণ্ডের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামীকাল যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। আরও জানাচ্ছেন নিয়াজজামান সজীব। আওয়ামী লীগ বলছে, বাস পোড়ানোর এই ঘটনায় প্রমাণ হয়েছে বিএনপি তাদের চিরাচরিত সন্ত্রাসের রাজনীতি থেকে সরে আসতে পারেনি। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেন, নির্বাচনকে বিতর্কিত করতেই বিএনপি নাশকতা চালিয়েছে। ভোটের রাজনীতিতে জনগণ কর্তৃক বারবার প্রত্যাখ্যাত হওয়ার পরও বিএনপির বোধ দেওয়া হয় না। অপকর্মের জন্য জনগণের নিকট ক্ষমা প্রার্থনা না করে বারবার সন্ত্রাসী নাশকতামূলক কর্মকাণ্ড তারা পরিচালনা করছে। আমরা তাদের প্রতি আবারও আহ্বান জানাই, ইতিবাচক ধারায় ফিরে আসুন, সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড পরিহার করুন, না হলে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে আপনাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলবে। সিরাজগঞ্জ উপনির্বাচনে ভোটার উপস্থিতি বেশি ছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, করোনাকালীন ভীতির কারণে ঢাকায় ভোটারদের উপস্থিতি ছিল কম। করোনাকালীন সময়ে একটা ভীতি, বিশেষ করে এই সিটিতে বেশি কাজ করে। অনেকেই হয়তো ভোটের ব্যাপারে সমর্থন আছে, কিন্তু মনে করে যে এ ধরনের ইলেকশনে জিতলেও কি হারলেও কি, এতে তো আর সরকার পরিবর্তন হচ্ছে না। এই জন্য অনেকে ইচ্ছে করে অত কেন্দ্রে যায় না। তারপরেও কিন্তু সারা বাংলাদেশের চিত্র কিন্তু ভিন্ন। নওগাঁ, ঈশ্বরদীতে আপনারা দেখুন, কোথাও কিন্তু 14 নিচ্ছে না। সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর দ্রুত সময়ের মধ্যেই ঢাকা মহানগর আওয়ামী লীগের উত্তর ও দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি দেয়া হবে। আগামীকাল বিকেলের দিকে আমরা যুবলীগের কমিটি দিয়ে দিচ্ছি। কিছুটা যাচাই বাছাই করে আমরা শিগগিরই ঢাকা মহানগরের 2টি এবং অন্যান্য জেলাগুলোর সম্মেলন হয়েছে, পূর্ণাঙ্গ কমিটি হয়নি, সেগুলো আমরা ঘোষণা করব। আওয়ামী লীগের উপকমিটিগুলো চূড়ান্ত করা হবে এ মাসেই। নিয়াজজামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। বাস পোড়ানো বিএনপি ও তাদের দোসরদের বৃহত্তর ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বৃহস্পতিবার রাজধানীতে বেশ কয়েকটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই অভিযোগ করেন। বাসে অগ্নিসংযোগ, গবেষণার নামে টিআইবির রাজনৈতিক প্রতিবেদন ও বিভিন্ন মহলের উস্কানিমূলক বক্তব্য দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রেরই অংশ বলে মনে করেন তিনি। তথ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন এখন বিশ্বের কাছে রোল মডেল। দেশকে অস্থিতিশীল করার একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসাবেই গতকাল বাসে আগুন দেওয়া হয়েছে। এই বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসাবেই টিএবি রাজনৈতিক উদ্দেশ্যে একটি প্রতিবেদন দিয়েছে। এই বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসাবেই বিভিন্ন মহল থেকে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে এবং সেই ষড়যন্ত্রের এই অংশ হিসাবে গতকাল যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। তাদের অডিও বার্তার মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে এই ঘটনাগুলোর সাথে তারা যুক্ত।
বাসে নিজেরাই আগুন লাগিয়ে উল্টো বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে সরকার হয়রানি করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য রিপোর্টার্সে তিনি এ অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই দল পরিচালিত হচ্ছে, আর মুক্ত হওয়ার পর তিনি রাজনীতিতে সক্রিয় হবেন। আরও জানাচ্ছেন মইনুল আহসান। ঘণ্টাখানেকের ব্যবধানে বৃহস্পতিবার রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে বাসে অগ্নিসংযোগের ঘটনা আতঙ্কের সাথে সাথে জন্ম দিয়েছে নানা প্রশ্নের। এ ঘটনায় বিএনপি নেতাকর্মীদের আসামি করে বেশ কয়েকটি মামলা হয়েছে, গ্রেফতারও হয়েছেন দলের বেশ কয়েকজন। সাবোটাজ করার জন্য এ ঘটনায় সরকারকে দায়ী করেন বিএনপি মহাসচিব। এগুলো কখন হয়? যখন দেশে গণতান্ত্রিক কোনো পেস থাকে না, একটা মিছিল করতে পারবেন না, আপনি কোথাও গিয়ে একটা সভা করতে পারবেন না। যারা দুষ্কৃতিকারী তারা এই সুযোগগুলো নিয়ে তারা এই সমস্তগুলো ঘটায়। তাদের অভিজ্ঞতা থেকে বলছি আর কি, যে সরকারের কিছু এজেন্টস থাকে, সাবোটিয়ার্স, এই এজেন্ট সাবোটিয়ার্স এই ধরনের ঘটনা ঘটিয়ে একটা আন্দোলন যেটা শুরু হচ্ছে বা যেটা হতে যাচ্ছে ওটাকে সাবোটাজ করার জন্য এই ধরনের ঘটনা ঘটায়। বিএনপিকে এর আগেও আপনার এইভাবে অভিযুক্ত করা হয়েছে বিভিন্ন সময়, কিন্তু বিএনপি এই রাজনীতি করে না। ঢাকা 18 আসনের নির্বাচন ও এ নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যেরও প্রতিক্রিয়া জানান তিনি। যে আমেরিকার তাদের কাছ থেকে আপনার শিক্ষা গ্রহণ করা উচিত। এর যে হাস্যকর কথা একদম প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে আসতে পারে, এটা আমরা কল্পনা করতে পারি না। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া বেশ অসুস্থ এবং সরকারের নানা বিধিনিষেধের কারণে তার সুচিকিৎসা নিশ্চিত করা যাচ্ছে না। বেগম খালেদা জিয়া রাজনীতি থেকে কখনোই চলে যাননি এবং যাবেন না। সুস্থ হবেন বা বেরিয়ে আসবেন, অবশ্যই উনি অ্যাক্টিভ হবেন। তিনি জানান, নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি আদায় করাই এখন বিএনপির প্রধান লক্ষ্য। সভাপতি, সাধারণ সম্পাদক সহ ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় জনপ্রতিনিধি নির্ধারণে মনোনয়ন বোর্ডের সভা করেছে আওয়ামী লীগ। বিকেলে গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় দেশের 7 বিভাগে পৌরসভা নির্বাচনের জন্য দলের 20 জন চেয়ারম্যান প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়। এছাড়া নওগাঁ, পাবনা, সাতক্ষীরা, যশোর, কুমিল্লা এবং নোয়াখালীর বিভিন্ন উপজেলা পরিষদ নির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করে দলটি। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সময় উপস্থিত ছিলেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 19 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6159 জনে। মৃত ব্যক্তিদের মধ্যে 13 জন পুরুষ আর 6 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ 13 জন। সবশেষ 13,967টি নমুনা পরীক্ষায় 1,767 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 17.05%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 4,28,965 জন। গত 24 ঘন্টায় 1,519 জন সহ মোট সুস্থ হয়েছেন 3,46,387 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 80.75%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ার আশঙ্কা থাকলেও অনেকেরই মাস্ক ব্যবহারে আগ্রহ নেই। সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে না মসজিদগুলোতেও। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সংক্রমণ বাড়লে মসজিদ সহ উপাসনালয় আবারও বিধিনিষেধ আসতে পারে। হুমায়ুন চিস্তির রিপোর্ট। মাস্ক ব্যবহার করে নিজে নিরাপদ থাকবো, অপর ব্যয়কে নিরাপদ রাখার জন্য সরকারের যে নির্দেশনা, এগুলো কুরআন হাদিসের বিরোধী না। ইসলাম বলছে তোমার দ্বারা যেন অন্য কোনো মুসলমান কষ্ট না পায়। আমি যে হাসি মারি, আমার পাশের লোক যদি এই হাসির দ্বারা আক্রান্ত হয়, তাহলে আমি রাসূলের সুন্নতকে মানলাম না মানলাম না বলে। ইসলামী ফাউন্ডেশনের দেয়া নির্দেশনা অনুযায়ী জুম্মার নামাজ সহ সব ওয়াক্তের নামাজের আগে মাস্ক পরা ও পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য মুসল্লিদের সচেতন করছেন ইমামরা। তারপরও স্বাস্থ্যবিধি মানছেন না মসজিদে নামাজ পড়তে আসা অনেক মুসল্লি। রাজধানীর অধিকাংশ মসজিদের চিত্র এমনই। মাস্ক ব্যবহার না করারও রয়েছে নানা যুক্তি। ফাপড় লাগে মাস্ক পরলে। ছিল হাতে ছিল, কোনো না পড়ে গেছে, উজু করতে গেছি যে মাস্ক তো আসলে মনে ছিল না আনার জন্য। আমার কাছে মাস্ক আছে, এই যে দেখছেন, এটা হঠাৎ করে মাটিতে পড়ে যাওয়াতে আমি এটা ব্যবহার করছি না। মাস্ক দেওয়া ছিল না, এই জন্যে
নাকে দিতেছে। করোনা সংক্রমণের শুরু থেকে বেশ কয়েক মাস কঠোর বিধিনিষেধ ছিল মসজিদ মন্দির সহ ধর্মীয় উপাসনালয়গুলোতে। সংক্রমণ বাড়লে আবারও বিধিনিষেধ দেওয়ার চিন্তা করছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রত্যেকটা মসজিদে ইমাম সাহেবদের বলা হয়েছে যে তারা যেন ফরজ নামাজের পরে যেন সবাইকে বলে এবং মসজিদে ঢোকার সময় যাতে মাস্ক ছাড়া কেউ না ঢোকে সেই ব্যাপারে নিরুৎসাহিত করে। এটা কিন্তু একটা অনুশাসন অলরেডি দেওয়া হয়েছে। সংক্রমণ বাড়লে বিধিনিষেধ তো কিছু তো অ্যাপ্লাই করতেই হবে। আগের মতো লকডাউন মনে হয় না করবেন, এখন একটা কিছু করতে হবে। উপাসনালয় সহ সব ক্ষেত্রে স্বাস্থ্যবিধি অনুসরণে সবাইকে সচেতন করতে ধর্মীয় নেতাদের পাশাপাশি জনপ্রতিনিধিদেরও ইতিবাচক ভূমিকা রাখার তাগিদ বিশেষজ্ঞদের। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। করোনা দুর্যোগে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় দেশে আসছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়িয়েছে $41 বিলিয়ন। তবে আমদানি ও এলসির চাহিদা বাড়লে রিজার্ভের অর্থ ধরে রাখা কঠিন হবে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে প্রবাসী আয় ও বহুমুখী পণ্য রপ্তানির মাধ্যমে আরও বেশি বৈদেশিক মুদ্রা আহরণ সম্ভব। আরও জানাচ্ছেন শারফুল আলম। 174টি দেশে প্রায় 1.5 কোটি বাংলাদেশি কর্মী কাজ করছেন। তাদের আয়ে নির্ভরশীল দেশে থাকা পরিবারের সদস্যরাও। প্রবাসীদের পাঠানো অর্থে করোনা দুর্যোগের সময়েও সচল দেশের অর্থনীতি গড়ছে বৈদেশিক মুদ্রার নতুন রেকর্ডও। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে 2020-21 অর্থবছরের জুলাই থেকে অক্টোবর এই 4 মাসে $8,825 মিলিয়ন প্রবাসী আয়, যা গত বছরের একই সময়ের তুলনায় 43.24 ভাগ বেশি। এই নভেম্বর 1 থেকে 8 তারিখের মধ্যেও আসছে 662 মিলিয়ন। এতে আমরা বুঝতে পারছি যে আমাদের করোনা ভাইরাস কিন্তু আমাদের রেমিটেন্সটাকে কিন্তু ওইভাবে ক্ষতিগ্রস্ত করেনি। রিজার্ভ যে 40 বিলিয়ন ক্রস করছে, এটা আমরা আশাবাদী যে এইটা অব্যাহত থাকবে। যদি আমরা এটাকে বিকল্প উদ্দেশ্যে ব্যবহারের চিন্তা করি, দেশীয় কোনো উদ্দেশ্যে, তাহলে কিন্তু বৈদেশিক বাণিজ্যে আমাদের যে কনফিডেন্স রয়েছে সেটি কিন্তু দুর্বল হতে পারে। সেক্ষেত্রে ভবিষ্যতে ঋণ প্রাপ্তি ব্যাপারটিও যেমন কষ্টকর হবে, ঋণের সুদের হার বা রিস্ক ওয়েটের যে রেট সেগুলো বেড়ে যেতে পারে। প্রবাসী আয়ে 2 ভাগ নগদ প্রণোদনার কারণেই প্রবাসী আয় বাড়ছে বলে মনে করছেন অনেকেই। তাদের মতে উৎপাদনমুখী শিল্পে স্বল্প সুদের ঋণ দিলে পণ্য রপ্তানির মাধ্যমে আরও বেশি রেমিটেন্স আহরণ করা সম্ভব। মজুদকে অন্য উদ্দেশ্যে ব্যবহার না করে কেন্দ্রীয় ব্যাংক যে বাড়তি ক্রয়ের মাধ্যমে মুদ্রা বিনিময় হারকে একটি জায়গায় ধরে রাখছে, সেই জায়গায় সরকার কিছুটা ফ্লেক্সিবিলিটি দিতে পারে। পেমেন্ট যখন আমাদের আবার শুরু হবে তখন দেখা যাবে যে আমাদের এটাকে কিন্তু এই 40-তে বা 41-এ রাখা আমাদের জন্য কিন্তু তখন চ্যালেঞ্জও আসতে পারে। মোট দেশের উৎপাদন বা জিডিপিতে রেমিটেন্সের অবদান 12 ভাগেরও বেশি। এ অর্থ বিদেশে না রেখে তা দেশের অবকাঠামো খাতে বিনিয়োগের কথাও বলছেন অনেকেই। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। শীতের আগমনী বার্তা নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বেড়েছে অতিথি পাখির আনাগোনা। প্রতি বছর শীতে সাইবেরিয়া, মঙ্গোলিয়া, চীন ও নেপালের শীত প্রধান অঞ্চল থেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে বাংলাদেশে আসে বিভিন্ন নাম না জানা পাখি। এখানকার জলাশয়গুলো হয়ে ওঠে তাদের নিরাপদ আশ্রয়। অতিথি পাখির কাকলিতে মুখরিত হয় গোটা ক্যাম্পাস। করোনা ভাইরাসের কারণে ক্যাম্পাস বন্ধ থাকায় নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে এসব পাখি। এরই মধ্যে দূর দূরান্ত থেকে পাখি প্রেমীরা আসছেন পাখি দেখতে। পাখি রক্ষায় নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসম ফিরোজ। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ফুলকপি, বাঁধাকপি, শিম কিংবা মূলা, শীতের আগাম সবজিতে ভরপুর এখন রাজধানীর বাজার। তবে সবজির দাম এখনো কিছুটা চড়া থাকায় অসন্তুষ্ট ক্রেতারা। এদিকে সরকার দাম বেঁধে দেওয়ার পরও আলু ও পেঁয়াজের বাজার স্বাভাবিক হচ্ছে না। আদ্দিন সজীবের রিপোর্ট। প্রকৃতিতে শীতের আবহ শুরু হয়ে গেছে। মৌসুমের আগেইতেই ঢাকার বাজারে ভরপুর সবজি, চারিদিকে সবুজ আর সবুজ, এক ঝলক দেখলেই প্রশান্ত মন। ফুলকপি, বাঁধাকপি, সিম, মূলা কিংবা লাউ, আগাম শীতের বাজার তো এমনই। তবে সরবরাহ বাড়লেও এখনো স্বস্তি ফেরেনি বাজারে। কিভাবে চলবো মানুষ, রিমশিম খেয়ে যাচ্ছে।
এইটা সরকারের একদম ভালোভাবে গেতে থাকা দরকার। বরবটি ছিল 80 টাকা, আজকে বেচতেছি 50 টাকা। এই বেগুন ছিল 60 থেকে 70 টাকা, আজকে 50 টাকা বেচতেছি। আর এই যে উস্তা ছিল 80 টাকা 100 টাকা, আজকে 60 টাকা বেচতেছি। আর একটু কমলে ভালো আমাদের জন্য, আমরা সাধারণ মানুষ, আর একটু কমলে ভালো। বাজার পরিস্থিতি স্বাভাবিক করতে নজরদারি বাড়ানো হয়েছে, বেঁধে দেওয়া হয়েছে আলুর দাম, কিন্তু বাস্তবতা হলো পাইকারিতে আলুর কেজি এখনো 38 থেকে 40 টাকা পর্যন্ত। 30 টাকা এই বছর হবে না পুরাতন আলু, হবে না। না, সরকার যাই করুক, যে কোনো ব্যবস্থাই নিক, আপনার পুরাতন আলু হলো প্রয়োজনের তুলনায় অল্প আছে। তবে দেশি পেঁয়াজের সরবরাহ বাড়ায় 4-5 টাকা কমে কেজি প্রতি বিক্রি হচ্ছে 70-72 টাকায়। পাবনার 72-70। দেশি পেঁয়াজ আসার পরে তো দাম একটু কমার কথা ছিল, এখন তো অনেক তো কমছে। 110 120 টাকা বাজার আইছিল, এখন 70 টাকা, আর কত কমবো কোন? মধ্যবিত্তরা কোনোভাবে চলতেছে, উপরে বিদ্যুৎ তো ঠিক আছে, যারা নিচে তাদের জন্য কষ্টকর। স্বস্তি ফেরেনি চালের বাজারে। মিনিকেট, নাজির শাইল এখনো বিক্রি হচ্ছে 56 টাকায়, আর আঠাশ 50 টাকা কেজি। আমরা কমার কিছু নাই, দাম কমাইব মেল মালিকেরা, তবে আন্টিল পয়সা দাম কমবে না। তাই সাধারণ মানুষের কথা ভেবে বাজার নিয়ন্ত্রণে আরও কঠোর হওয়ার দাবি ক্রেতাদের। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। নির্বাচনে ভোট জালিয়াতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের নির্বাচন বিষয়ক নিরাপত্তা কর্মকর্তারা। ফেডারেল কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, ভোট গ্রহণ ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে সুরক্ষিত নির্বাচন। এমনকি কোনো অনিয়মের প্রমাণ মেলেনি বা কোনো আপোষও করা হয়নি। এদিকে ডোনাল্ড ট্রাম্পের সাথে তাল মিলিয়ে ভোট জালিয়াতির কথা তুলে রিপাবলিকানরা মূলত গণতন্ত্রকেই ক্ষুণ্ণ করছেন বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সিবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভোটে নিরঙ্কুশভাবে জো বাইডেন বিজয়ী হয়েছেন, এটা প্রমাণিত। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেপালকে 2-0 গোলে হারিয়েছে বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকদের পক্ষে গোল দুটি করেন নাবিব নওয়াজ জীবন ও মাহবুবুর রহমান সুফিল। এই ম্যাচ দিয়েই করোনা পরবর্তী সময়ে মাঠে ফিরল দেশের ফুটবল। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। সেটাকে কিন্তু বাংলাদেশের ডিফেন্স এখন কিন্তু 2-2 হয়ে গেছে। অবশেষে জামাল ভুঁইয়ার প্রতিশোধ নেয়ার ইচ্ছেটা পূরণ হলো। শেষ 3 ম্যাচে যে দলটির বিপক্ষে মাথা নিচু করে মাঠ ছেড়েছিল বাংলাদেশ, তাদের বিপক্ষে দাপুটে জয় দিয়ে ঘরের দর্শকদের আনন্দে মাতালেন জেমিডের শিষ্যরা। খেলাও কিন্তু শেষ হয়ে গেল। প্রেসিং ফুটবলের পসটা সাজিয়ে স্বাগতিকরা এগিয়ে যায় ম্যাচের 10 মিনিটেই। সাদুদ্দিনের অসাধারণ পাসকে গোলে রূপ দেন নাবিব নেওয়াজ জীবন। এরপর বল পজিশন ধরে রাখার কৌশলে এগিয়ে যায় সফরকারীরা। তবে তপু বর্মন, বিশ্বনাথদের রক্ষণদুর্গ ভাঙতে পারেনি নেপাল, বরং প্রথমার্ধে অন্তত 3 বার গোলের সুযোগ পায় বাংলাদেশ। 23 মিনিটে তপুর হেড চলে যায় পোস্ট ঘেঁষে। 3 মিনিটের ব্যবধানে মানিক মোল্লার দূরপাল্লার শট কাঁপিয়ে দেয় নেপালের গোলরক্ষককে। 56 মিনিটে নেপালের সমতায় ফেরার সুযোগ নষ্ট করে দেয় বাংলাদেশ। উল্টো দিকে দুরন্ত স্বাগতিক শিবির একের পর এক আক্রমণে তাদের দিশেহারা করে ফেলে। 80 মিনিটে মাহবুবুর রহমান সুফিলের গোলে ব্যবধান 2-0 করে লাল সবুজের দল। 8 মাস বিরতির পর মাঠে ফেরা ফুটবলে জয়ের সাথে কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতিটাও দুর্দান্তভাবে সেরে নেন জামাল ভুঁইয়ারা। ফলে করোনা পরবর্তী সময়ে মাঠে ফুটবল ফেরার দিনটিতে জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়েন দর্শকরা। এস.এম. আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে প্যারাগুয়ের সাথে 1-1 গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে আর্জেন্টিনা। নিজেদের মাঠ লা বোম্বনেরায় 21 মিনিটেই পিছিয়ে পড়ে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পেনাল্টি থেকে সফরকারীদের এগিয়ে নেন অ্যাঙ্গেল রোমেরো। প্রায় 70 ভাগ বল দখলে রাখা আকাশি সাদা জার্সিধারীরা প্রথমার্ধে সমতায় ফেরে।
নিকোলাস গঞ্জালেস স্বস্তি এনে দেন আর্জেন্টাইন শিবিরে। দ্বিতীয়ার্ধে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির গোল বাতিল করে দেন রেফারি। এরপর বার্সা মহাতারকার ফ্রি কিক চলে যায় পোস্টের পাশ দিয়ে, ফলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় লিওনেল স্কালোনির দলকে। আগামী বুধবার পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। বিএনপির নাশকতামূলক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না, দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি আওয়ামী লীগের। বাসে নিজেরাই আগুন লাগিয়ে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। করোনায় দেশে একদিনে আরো 19 জনের মৃত্যু, মসজিদে সঠিকভাবে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এবং করোনা পরবর্তীকালে মাঠে ফিরল ফুটবল, আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেপালকে হারালো বাংলাদেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।